তার মেরুদণ্ডের হাড়ের অবস্থানটি দেখুন। এখন এই মুহূর্তে তার ভিতরে যে শরীরের ভিতরে রড রয়েছে। বাংলাদেশের কোনো নারী শ্রমিক যেন বিদেশে না যায়। বিদেশে যাওয়া যায় কিন্তু ফেরা যায় না। সেটা আমার মার উপরে তারা কতটা নির্যাতন করছে সেটা আমরা আমার মায়ের না দেখলে বুঝতে পারতাম না। আমার মাই সেটার প্রমাণ। আমার স্বামী আমাকে জোর করে বিদেশ পাঠায়, কিন্তু আমি যাইতে চাইনি। কিন্তু আমার যাওয়ার পরে ওরা আমার উপরে এতটাই অত্যাচার করছে, আমি নিজে বাধ্য হয়েছি 5 তলার থেকে লাফ দেওয়ার জন্য। আমি লাফ দিয়ে আজকে আমার দেখুন আমার কি অবস্থা। দর্শক দেখুন, আসলে এই নারী আসলে তার যে মেরুদণ্ডটি ভেঙে আসলে অনেকে বিশ্বাস করতে চান না বলেই আমাদের তাকে এই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, তার মেরুদণ্ডের হাড়ের অবস্থানটি দেখুন। এখন এই মুহূর্তে তার ভিতরে যে শরীরের ভিতরে রড রয়েছে সেগুলো বের করার চেষ্টা করছেন তিনি। আপনার কাছে আমার একটাই অনুরোধ, দেশ ও দেশের বাইরে ভাই যে যেখানে আছেন সবাই তো আমার ভিডিওটা দেখবেন। আমি তো আপনার বোনের মতো হইতে পারি, তাই না? কেউ ভাগ্নির মতো হইতে পারি। যদি আপনাদের একটু মায়া লাগে, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, অন্তত আমার 2টা ছেলে মেয়ের জন্য আপনাদের কাছে আমার এই আবেদনটা ভাই। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাসাবো বাগপাড়া রয়েছে আসমা খাতুন, তার মেয়ে নূর নাহার এবং তার স্বামী। দর্শক, তার একটি ছোট্ট নায়কের মতন দেখতে তার ছেলেটির নাম হলো আশিক। দর্শক, এই পরিবারের একটি প্রতিবেদন করতে এসে আসলে আপনাদেরকে এমন একটি বিষয় আপনাদেরকে জানাবো যে দর্শক, একজন নারী কর্মী সৌদি আরবে গিয়ে কেন ভালো মানুষ তার শেষ পর্যন্ত পঙ্গু হয়ে দেশের মাটিতে ফিরতে হলো হুইল চেয়ারে করে। কেন বা এত নির্যাতন? কেন একজন অসহায় পরিবারগুলো ভালো থাকতে গিয়ে ভালো খাবে বলেই বিদেশে পাড়ি জমান, আর সেখানে কেন তারা নিজের ইচ্ছায় যায়, কিন্তু তারা যখন বিপদে পড়ে তারা ফিরেও আসতে চান না, পারেন না। আমরা শুনবো তাদের জীবনের গল্পগুলো। চলুন দর্শক, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি আমাদেরকে একটু বলেন তো, আসলে আপনাদের পরিবারের হচ্ছে কি ঘটেছিল যে আপনাদের দেশের মাটি ছেড়ে আপনারা বিদেশে পাড়ি দিতে গেলেন? আমি যাইতে চাই নাই অ্যাকচুয়ালি, কিন্তু আমার স্বামীর সাথে ওর 2 বন্ধু ছিল। ওরা এর অনেক উত্ত্যক্ত কইরা বলছে যে এত বছর ধরে ঢাকা শহর থাকস, কিছু করতে পারস নাই, এখন সরকারে যে তো সুযোগটা দিছে সুযোগটা কাজে লাগা। তোর ওয়াইফেরে পাঠাই দি, তোর ওয়াইফ তো কাজটা জানে, সেলাই টিলাই কাজ করে গার্মেন্টসে, ও সিনিয়র অপারেটর। তো হয়তো চালাক আছে, ওরে পাঠাইলে 2টা বছর থাকি এলে কিছুটা ইনকাম করলে ভালোভাবে ঢাকা শহরে চলতে পারবো। তো এই জন্য পরে আমার স্বামী আমারে বললো যে যাও, 2টা বছরই তো কষ্ট করলে পরে আমরা আর কোনো কষ্ট থাকবো না। আমার একটা পোলা আছে, একটা মায়ে আছে, এই জন্য আমি আর কি আমার স্বামীর কথা অনুযায়ী গেছি। যাওয়ার পরে এখানে দালালে আমার কাছে বলছে যে ভাবি এখানে তো কাজ 2টা, একটা হয়েছে বাসা বাড়ির বিষয়, একটা হয়েছে মেডিকেলের, এখন আপনি কোনটা যাবেন? তা আমি বললাম যে আমি তো বাসা বাড়ি কাজ করতে পারবো না, আমি গার্মেন্টসের সিনিয়র অপারেটর, তাই আমি মেডিকেলের বিষয়টাই দেন। হ্যাঁ কয় ওটা তো টাকা লাগবে। তখন আমি কইছি যে কত টাকা লাগবে? কয় বেশি টাকা লাগবে না, লাখখানির মতো লাগবে। পরে আমি কইছি আচ্ছা দেহি, চিন্তা ভাবনা করে দেহি। তারপরে মনে করেন আমার স্বামীর সাথে আলোচনা করছি যে আমি এত টাকা কই থেকে ভাই বাও করবো। আচ্ছা আমার স্বামী বললো যে আমি তোমার যেভাবে হোক আমি দাঁড় দানা কইরা, আমি 2টা রিক্সা ছিল ওইটি বিক্রি টিক্রি কইরা তারপরে টাকা টুকা গুছাইয়া আমি 80,000 টাকা দিছি। দেওয়ার পরে উনি কইছে যে ঠিক আছে আপনি 80,000 টাকাই দেন, 20,000 টাকা আপনি বাইরে গেলে পরে দিয়েন। এই কথা বললে পরে উনি আমার কাগজপত্র সব মেডিকেল করাইছে। করানোর পরে দেওয়া মনে করেন আমি তারে বলছি যে ভাই ওখানে সুযোগ সুবিধা কীরকম। উনি বলছে যে ওখানে যাইবেন আপনারা 12 জন একসাথে যাইবেন, যাওয়ার পরে 12 জন একসাথেই থাকবেন। সকালে একটা গাড়ি আইব, ওই গাড়ি দিয়ে নিয়ে যাইব আপনাদেরকে, আপনাকে ডিউটি থাকবে 8 ঘন্টা। তাই 8 ঘন্টার ভিতরে কাজ টাজ করে আবার গাড়ি আইব, তখন আবার আপনারা নিয়ম মতো আবার অফিসে চলে আসবেন, মানে মক্তব করে ওই অফিসের মক্তব বলে, বাংলাদেশে তো আমরা অফিস বলি। কিন্তু আবার বলছে যে আপনার দেশের থেকে ফোন নিতে হইব না। আমি কইছি যে আমি ফোনে তাহলে যোগাযোগ করবো কেমনি? তাই উনি আবার বলছে যে যোগাযোগ করার জন্য ওনারা একটা মোবাইল দিবে, যাওয়ার সাথে সাথে এয়ারপোর্টে থেকে রিসিভ করার পরে আর মোবাইলে এই 4,000 টাকা বইরা দিবে। পরে আমি কইতে তো ভালোই। এই কথা শুনে আমি গেলাম। যাওয়ার পরে এখান থেকে যাওয়ার পরে মনে করেন তারা আমাদেরকে বইলা নিছে এই কথা। পরে তো ওনারা আমারে এই বাসা বাড়িতে পাঠাইছে। বাসা বাড়ির কাজ আমি করতে পারি না, আমি না করছি আমি বাসা বাড়ির কাজ করবো না, আমি বাংলাদেশে যাবো গা। ওনারা আমার অত্যাচার করে, আবার এই বাঙালি মহিলারা টর্চার করে, এক রুমে নিয়ে তালা মেরে রাখছে 5 তলা। বলে যে কাজ না করতে বলে আসছিস কে লিগা, আমাদের তো বলাই আছে, আমরা তো ওদের জন্য আরো উল্টা টাকা পাঠাই, আমার টাকা দিয়া তারপর যাইতে হইব।
আমি বলছি না, আমি তো আর উল্টা টাকা দিয়ে আসছি, আমি তো 1 টাকাও পাইনি। তুই না পাইলে গেছিস, তুই যার মাধ্যমে আসছিস তারই আমরা সবসময় আগে টাকা দিয়ে দিই, মানে ওনাদের বলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় দেয়, এটা তো আর আমরা জানি না, আর আমাদেরকে বলেও নাই। পরে ওই দেশে যাওয়ার পরে শুধু আমি না, আমাদের অনেক আগে যারা গেছে তারা অনেক কান্নাকাটি করে, ভালো মহিলা যারা আমাদের মায়ের বয়স, খালার বয়স, তারাও অনেক কান্নাকাটি করে দেশে ফেরার জন্য, কিন্তু তারা কেউ কারো কথা শুনে না, ওরা শুধু মারে, চুলের মুঠি ধরে ঘরে তালা মেরে রাখে, না গেলে শেষরা 2-3 জনের নেয়, তারপরে ওরা চিল্লাবিল্লা করতে থাকে। এগুলি দেখে ধরেন আমি নার্ভাস হয়ে গেছি, আরো মন খারাপ হয়ে গেছে। পরে আমি বলছি যে আমি থাকবোই না, আমি দেশেই চলে যাবো, আমি আমার পোলা মেয়ের কাছে যাবো, আমি না খায় থাকবো, তাও দেশে ভালো। আমি তো না খেয়ে থাকিনি, তারপর আল্লাহর কাছে কই যে আল্লাহ আমার দেশে ফিরত না, নবীজির দেশে আইছি, দেখে গেলাম এটাই ভালো। কিন্তু আপনি ভালো দেশে গিয়েছেন, মানে মানুষ তো ভালো হিসাবে গিয়েছিলেন, কিন্তু আপনি মানে হুইল চেয়ারে ফিরতে হইলো কেন আপনার? উইলচেয়ারে ফিরতে এলো ওরা, আমার দেশে থেকে একটা ফোন নিছি, ওই ফোনটা আমার কাছ থেকে খাইলে নিছে গা, আমার সময় কাটে না। তারপরে আমারে ওরা খাবার টাবার দেয় নাই ঠিক মতো, 3 দিন পানি দেয় নাই। তারপরে আমার অনেক কষ্ট লাগছে, তখন আমি ভাবছি যে আমি এখান থেকে অন্য কোনো বাঙালির কাছে গেলে আমি ভালো থাকতে পারবো, হ্যাঁ আমি সুখে থাকতে পারবো। 2টা বছরের জন্য আসছি, 2টা বছর কষ্ট করে আমি কিছু টাকা পয়সা নিয়ে তারপরে ফিরবো, কিন্তু এর উল্টাটা হয়ে গেল। আমি তখন মনে করেন জানালা একটা ভাঙা ছিল, ওই জানালা দিয়ে আমার ব্যাগ ফালাইছি, আমি জুতা ফালাইছি, আমি এখান থেকে পালাইয়া যাবো গা। 3টা উন্না বাঁধছি, বান্ধা মনে করছি যে নামতে যাবো, নামতে গিয়ে এমনি কইরা পইরা গেছি গা। পইরা আজকে আমার এই যে হাত রড লাগানো, আর আমার এই যে পাও, তারপরে এই যে এই মেরুদণ্ডতে আপনার 17টা স্কুল লাগানো, আর 2টা লম্বা রড, 17টা স্কুল মারা, আর 2টা রড লাগানো। এই যে দেখেন, অনেকে বিশ্বাস করে না যে মিথ্যা কথা কইয়া টাকা পয়সা খায়, কিন্তু আমার কাছে দেখেন সব কিছু প্রমাণ নগদ, আমি এই জন্য আপনাদেরকে দেখাইলাম। তারপরে এই যে আপনাকে যে আপনি ওই যখন পড়ে যান, তখন কি আপনি জানেন কোথায় কোন হসপিটাল আপনার চিকিৎসা করেছিল? হ্যাঁ, আমার চিকিৎসা হয়েছে আলহামদুলিল্লাহ হসপিটালে, কিন্তু আমি 2 মাসের মধ্যে ঘুমাইতে পারি নাই, আমি এমনি থেকে এমনি ফিরতে পারি নাই, আর সারা রাত চিকার পাচ্ছি। আমার ছেলে মেয়ের জন্য আমি চিন্তা করছি যে আমি মনে হয় দেশে ফিরতে পারবো না, আর আমার শরীরের এই অবস্থা আমি বুঝতে পারি না, আমি মনে করছি যে আমি ভালোই আছি, কিন্তু যখন শুনতে পারলাম যে আমার সব ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে আরগুলা, তখন আর আমি মনে হয় যে আমি বাচ্চা থাকা না থাকা সমান কথা। আর আমার দেশে খবর আছে যে আমি মরে গেছি গা, কিন্তু একটা রাত আমার কাছে অনেক বছরের মতো মনে হয়। আমার কষ্ট বোঝার মতো আল্লাহ পাক ছাড়া কেউ নাই এই দুনিয়াতে। আর আমার এই ছেলে মেয়ে নিয়ে আমি কত কষ্ট করতেছি, আমার স্বামী রিক্সা চালায় খাওয়াইবো না ঘর ভাড়া দিব না কি করব, মানে উনারও মাথা কাজ করে না। এখন আমি দেশ ও দেশের বাইরে যারা আছে ভাই ও বোনেরা এবং আমার মায়ের বয়সী যারা আমার খালারা আছেন, তারা আমার দিকে একটু ফলো করে দেখবেন যে এই অসুস্থ মানুষটারে শুধু অপারেশনের জন্য আপনারা যা কিছু সহযোগিতা পারেন আমি চাইবো না আপনাদের কাছে। তো আপনার তো অপারেশন হয়েছে, এখন আসলে কি প্রবলেমটা আপনার? আমার অপারেশন হয়ে ওইগুলা রড ভিতরে ঢুকাইয়া দিছে, কিন্তু এইগুলার মেয়াদ ছিল 2 বছরের, এখন 5 বছর অলরেডি হয়ে গেছে, 2 বছর মানে বেশি, আরো 3 বছর ওভার হয়ে গেছে গা। এই জন্য এইগুলা আমার ক্ষতি করতে আছে আর কি। আমার ডাক্তারে বলছে যে এটি তাড়াতাড়ি খুলতে হবে। আপনি ওই দেশে যে চিকিৎসাটা করছেন, অপারেশনটা করে, টাকাটা পেলেন কোথায়? ওইখানে আমারে সবাই মিলে দিছে, মানে বাহিরের লোকেরা দিছে, আমি শুনছি আর কি, মানে আমার কোম্পানির লোকেরা দেয় নাই, ওরা আমার সাথে বিশ্বাসঘাতক করছে, আর আমার ক্ষতিপূরণ দেয় নাই, আমার কোনো টাকা পয়সা দেয় নাই। আমি চাইতে গেলে আমার আরো ওরা উল্টা কয় যে আরো টাকা পয়সা দিয়ে আইতে হইব, এই জন্য আমার আর ওইখানে কেউ ছিল না, আর আমার কেউ সহযোগিতা তার করে মানে নাই। হলো আপনার মেরুদণ্ডের হাড়ের ভিতরে যে মানে রডটা বা যে স্ক্রুপ মারা। স্ক্রুগুলা লাগানো আছে, সেটা অপারেশন করে আবার বের করতে বের হবে। করতে হবে, তাইলে যদি কিছুদিন বাঁচতে পারি এই 2টা ছেলে মেয়ের জন্য। এখন আপনার প্রবলেমটা কি হচ্ছে? এখন প্রবলেমটা আমি শুইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমার একটা রাত 5টা বছরের মতো মনে হয় যে 10 বছর আমি শুয়ে রয়েছি, আমার শান্তি লাগে না, আমার অস্থিরতা লাগে, আমার দম বের হয়ে যায়। তখন আমার মনে হয় যে আমি মনে হয় এখনই মরে যাবো, আমার মনে হয় এখনই আল্লাহ পাকে মনে হয় নিবুগা, মানে আমার এরকম অস্থির লাগে। তো আপনি কি বাংলাদেশে কোনো ডাক্তারের কাছে গিয়েছেন বা কোনো হসপিটালে বা জি। কোথাও, বা সৌদি আরবে যাওয়ার জন্য কোনো মানে ইয়ে করেছেন কিনা? গেছিলাম আরো 3 বার আমি চেষ্টা করছি আমার দালালের মাধ্যমে, কিন্তু দালালে আমার শুধু মিথ্যা আশ্বাস দিছে। উনি অনেক সই টই অনেক কিছুর মধ্যে কাগজপাতির মধ্যে ইসলামের সই টই নিছে, কিন্তু আমার বিদেশ পাঠানোর জন্য কইয়া, কিন্তু আমার কোনো বিদেশ পাঠায় নাই। আবার বিদেশ যেতে চেয়েছিলেন কি জন্য? যে এগুলা খুলাইতে পারি যদি, কিন্তু উনি তো আমার পাঠায় না, উনি কয় আমি বলে আনফিট
মেডিকেল করলেই আনফি ধরা পড়ে, সব রড বাইসা যায়, এই কারণে আমারে পাঠায় না। তখন তো ভালো ছিলাম, মানে আপনি নিয়ে বিদেশের মাটিতে এখন যে চেয়েছিলেন শুধুমাত্র আবার অপারেশন করে এই রডগুলো খোলানোর বের জন্য, হয়ে, হ্যাঁ, ভালো হয়ে ফিরে আসতে এটা এটার জন্য আপনি যেতে চেয়েছিলেন, যেতে চেয়েছিলাম। কিন্তু এমনিতে যাওয়ার জন্য, কাজ করার জন্য জি যেতে না, চান জি না। না। আর ওনারা বলছিল যে আমার নিবে। তো বোন, আপনি দেখতেছি। আমাকে একটু বলেন যে এই যে বাংলাদেশে আপনি যে চিকিৎসাটা করলেন সেটার কি অবস্থানটা? সেটার অবস্থায় সেই চিকিৎসা করে অনেকদিন ভালো ছিলাম। হ্যাঁ, মানে শুয়া শুয়া বিদেশ থেকে পাঠাইছে, এখন আমি হুইলচেয়ার করে পাঠাইছে, হুইলচেয়ার দিয়ে আইসা আমি বসতে পারি না কিছু না, আমার স্বামী আমার লিফটিনে লয়ে গেছে হুইলচেয়ার করে। এই হুইলচেয়ারটা দিয়ে আমি বাংলাদেশে ফেরত আইছি। পরে আমি আস্তে আস্তে এই যে লাঠি দিয়া বর দিয়া হাঁটতে 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 এখন একটু খারাইতে পারি কোনোরকম। এখন দাঁড়াতে পারে? আগে দাঁড়াইতেও পারতাম না, বসতেও পারতাম না। এইটুকু উপকার পাইছি বাংলাদেশের ডাক্তারের কাছ থেকে। আর 8 লাখ টাকার মতো আমার খরচ হয়েছে বাংলাদেশে আইসা। আমার জমিন ছিল, বিক্রি করে আমি ওষুধ পানি খাইছি এই পর্যন্ত। এখন আমি মানে নিঃস্ব হয়ে গেছি। যখন গার্মেন্টস লাইনে ছিলেন তখন যে টাকাটা দিয়ে আপনার জমি জ্বালা ছিল, ঘর বিটার মাটি ছিল, সব শেষ করে দিছি। এখন সবই কিছুই বিক্রি নেই। করে দিলেন? জি, এখন আমার কোনো বাড়ি নেই। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটা কোথায়? ছেলেটা স্কুলে। আপনি আমাকে একটু বলেন তো যে আসলে আমরা এর আগের প্রতিবেদনে দেখেছিলাম যে না, আপনার ছেলেকে স্কুলে পাঠাতে পারেন নাই, মানে ছেলে পড়াশোনা করে না। ছেলে কিন্তু এখন- পড়াশোনা করে না, টাকা পয়সা নাই দেখে ভালো স্কুলে ভর্তি করা তারি নাই। মনে করছি যে একটা ছেলে ভালো স্কুলে পড়াবো, মেয়েরারও পড়াই তারি নাই। এখন এই ছেলেটারে সরকারি স্কুলে ভর্তি করাইছি, কয়দিন হয়েছে, মানে ঠিক মতো যাইতে পারে না। টাকা পয়সা চায়, ম্যাডামেরা সবকিছু কিনে দিতে বলে, আমি তো আমি পারি না। আপনার কাছে আসবো, আমি আপনার একটু মেয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আঙ্কেল, আপনি আমাদেরকে একটু বলেন তো যে আসলে যে আপনার পড়াশোনা বন্ধ হয়েছে কবে? আমার বন্ধ হয়েছে পড়াশোনা 2013 সালে। 13 সালে। কেন বন্ধ করেছেন? টাকার অভাবে। আপনার মা যখন বাংলাদেশে ছিল তখন আপনাদের সংসারের অবস্থান কেমন ছিল? তখন অবস্থা খুব ভালো ছিল, তখন এতটা অভাব ছিল না, এতটা কষ্ট ছিল না। এতটা অভাব ছিল না? না, এই যে আপনার মা তাহলে বিদেশে গেল কি জন্য? আমার মা যাইতে চায়নি, আমার বাবা পাঠাইছিল আমাদের একটু মানে দরিদ্র অবস্থা থেকে ভালো অবস্থা হওয়ার জন্য। মানে কিন্তু আপনি আমাকে একটু বলেন তো এই যে বিদেশের মাটিতে গেল আপনার মা, আসলে এটা কি ঠিক হলো? আমার মা তো যেতে চায়নি, আমার বাবা পাঠাইছে, ওনার অনুমতি নিয়ে গেছে। আমার মা ভাবছিল যে ওখানে যদি চাকরি করে 2টা বছর, তাহলে আমাদের সংসারে একটু সুখ আসবে, একটু শান্তি আসবে, আমরা ভালো মতো ভালো অবস্থায় থাকতে পারবো, ভালো পরিবেশে থাকতে পারবো। এখন আপনাদের সংসারের অবস্থান কি? আপনি এর আগে প্রতিবেদনে বলেছেন যে একটা কাপড় পরেন, আরেকটা সেই কাপড়টা আবার শুকানোর পর আবার ওই কাপড়টাই আপনাকে পরতে হয়। কি করব, অভাবের দায় তাই করতে হয়। টাকা পয়সা নাই, বানানোরও এখন ক্ষমতা নাই। এখন মায়েরও অবস্থা অনেক খারাপ, তো টাকা পয়সা নাই। টাকা পয়সা ছাড়া তো আপনি তো জানেন, টাকা পয়সা ছাড়া কোনো জিনিস কিনা যায় না। তো কাপড় কোথা থেকে কিনে পরবো? মার ওষুধই তো লাগে 500 টাকা প্রতিদিন, আবার সংসার খরচ, ঘর ভাড়া, থাকা খাওয়া, এত টাকা আমার বাবা তো পারে না একলা পোষায়, রিক্সা চালিয়ে। আপনার মা কি এখন কোনো কিছুই করতে পারে না? না না, ঘরের সব কাজ আমাকে করতে হয়। আপনার যখন বিয়ে হয়ে আপনি স্বামীর ঘরে চলে যাবেন তখন আপনার মাকে কে দেখবে? তখন সেটা আমি বলতে পারি না। তবে আমার মা আশা করতেছে যদি ভালো একটা ছেলের সাথে হয়, আমার মাকে ভালো একটা ছেলের সাথে যদি বিয়ে দিতে পারে, তাহলে সে যদি অনুমতি দেয়, আমার মাকে যদি আমি দেখতে পারি, তাহলে সেই ভরসায় আর কি ভালো চলতে পারবে। মানে আপনি একটা ভালো ছেলে পেলে যাওয়ার অন্তত আপনার মায়ের পাশে থেকে দেখাশোনা করতে পারবেন, সেটাই জি। চাচ্ছেন আপনি? জি। তো আপনি আমাকে বলেন যে এই যে বিদেশের মাটিতে আসলে বাংলাদেশের নারী সৌদি আরবে যাওয়া ঠিক কিনা? আমার মতে না, ঠিক না। কারণ বাংলাদেশে মানুষ চেষ্টা করলে ভালো কিছু করতে পারে, বাংলাদেশে কাজ করলে ভালো টাকা ইনকাম করতে পারে, তার আর বিদেশ যাওয়া দরকার পড়ে না। আপনার মায়ের জীবনে যে কষ্টটা হয়েছে আপনি আমাদেরকে একটু বলেন। আপনার মাকে আসলে কি বলে বাংলাদেশ থেকে নেয়? আসলে আমার মাকে বলে, ভালো একটা আশ্বাস দেয় এজেন্সিরা, বলে দালালেরা বলে ওইখানে গিয়ে আমার মায় ভালোভাবে চলতে পারবে, ভালো মতো কাজ করতে পারবে, ভালো স্যালারি পাবে, ওইখানে ভালো সুযোগ সুবিধা পাবে, আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসতে পারবে, ভালো বেতন পাবে, ভালো মানে ভাবে থাকতে পারবে, এরকম আশ্বাস দিয়ে নেয়। নেওয়ার পর আসলে ওনারা এরকম কিছুই করে না। নেওয়ার পর আমার মাকে আসলে ঘরের ভিতরে আটকে বন্ধ করে রাখার পর আসলে মানসিক চাপ অনেকভাবে অনেক অতিরিক্ত চাপ দেয়। চাপ দেওয়ার পরে আমার মা এসব সহ্য না করতে না পারে, আমার মায়ের জানালা দিয়ে নামতে যায়। আজকে আমার মার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, আমার মার পুরো শরীরে ভেঙে যায়। আমার মা অসুস্থ হয়ে তখন হাসপাতালে থাকে। আসলে আমার মতে আমি মনে করি যে বাংলাদেশে যারা আছে তারা যেন সৌদি আরবের মতো কোনো বিদেশে যেন না যায় নারীরা। আর এটা বলতে চাই যে আজকে যদি আমার মা সৌদি আরবে না যেত, তাহলে আজকে আমার মার এই দশা হতো না।
আর আমার মাকে বলছিল যে টাকা পয়সা দিবে, অনেক কিছু দিবে, তারা কিছুই দেয় নাই। অথচ আমার মার কোনো খোঁজ খবরই নেয় না। আমার মাকে একদিন ফোনও দেয় না। আমার মা যদি ওই অফিসে যায়, আমার মাকে মেরে বাইর করে দেয় অফিস থেকে, আর বলে কোনোদিন আসবি না। এভাবে এরকম আচরণ করে। আমরা কি জানতে পারি আসলে ওষুধ সেই কোম্পানির নাম কি? মেসাস আলফাতিন ইন্টারন্যাশনাল এজেন্সি। এটা কি বাংলাদেশে? জি জি, ওনার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। উনি এই কাজটা করেন? জি ওনার মাধ্যমে গিয়েছিল? জি জি। তো উনি যে কথাটা বলছেন আসলে কথা দিয়ে কথা রাখেন না? না, উনি বলছিল আমার মার ওপর, আমার মা যদি আসে 6 মাস পরে আমার মাকে আবার ফেরত নিবে, নিয়ে হেরা আমার মারে চিকিৎসা করাই দিবে। কিন্তু আসলে উনি কিছুই করে নাই। উনি বলছিল যে আমার মার রড খোলাই দিবে, কিন্তু কিছুই করে নাই। উনি আর পাঠায়ও নাই। পাসপোর্ট চাইতে যাই আমার মারে অনেক মারধর করছে। মারধর করে আমার মাকে নিচে পর্যন্ত দারোয়ান দিয়ে বের করে দিছে অফিস থেকে। পাসপোর্ট চাইতে গিয়ে মানে তার পাসপোর্ট আপনারা জমা দিয়েছেন আবার? না না না, উনি রাইখা দিছিল। আমার মা বিদেশ থেকে আসার পর 6 মাস ওনার কাছে পাসপোর্ট ছিল। তো আমি আর আমার মায়ের সহকারে আমরা ওই অফিসে গেছিলাম। যাওয়ার পর আমার সামনে আমার মাকে মারে বের করে দিছে অফিস থেকে, আর বলছে পাসপোর্ট দিবে না। আটকাপ দিছিল পাসপোর্ট। দর্শক আপনারা শুনলেন, আসলে আমরা একটুখানি কি বলবো, সত্যিকারের অর্থে বিদেশের মাটিতে গিয়ে পঙ্গু হয়ে দেশের মাটিতে ফিরলেন, পাশাপাশি হলো নিজের পাসপোর্ট নিজে চাইতে গিয়েও তার মার খেতে হলো সন্তানের সামনে। আসলে কেন বা এই নারীরা বিদেশে গেল? আমরা শুনবো তার স্বামীর কাছে যে আসলে তার স্বামী কি মনে করে তার স্ত্রীকে, একজন সিনিয়র অপারেটর থাকা সত্ত্বেও তাকে বিদেশে পাঠালেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার বউকে আপনি কেন, মানে নিজের বউকে আপনি বিদেশের মাটিতে কেন পাঠাতে গেলেন? কোন লোভে? ভাই তখন মনে করেন যে আমি রিক্সা চালাইতাম, তখন সংসারটাও ছোট ছিল, মোটামুটি খুব ভালো ছিলাম। কিন্তু সবাই আমার বন্ধুরা বলল যে এখন সরকার তরফ থেকে বিদেশে লোক নিতে আছে, মহিলা কর্মী। হ্যাঁ, হাসপাতালের ভিসাতে নিব 30,000 টাকা বেতন দিব, যদি 2 বছর কাজ করে তোর আরেকটু ভালোভাবে চলতে পারবি। তো ওদের কথায় একদিন 2 দিন 3 দিন কথা শোনার পর তখন আমার মনটা অন্যরকম হয়ে গেল। তো যাক, 2 বছর যদি সে কষ্ট করে আসে, আর আমি ওই যে ছেলে মেয়েকে যাক যেটা আমি রিক্সা চালাই উপার্জন করি, সেটা দিয়ে আমি এদিক দিয়ে পোলা ছেলে মেয়ে নিয়ে চলতে পারবো। আর ও যে টাকাটা ইনকাম করবো সেই টাকাটা দিয়ে আমরা একটু ভালোভাবে স্বচ্ছভাবে চলতে পারবো, সেই আশায় আমি ওর বিদেশ পাঠাইছি। কিন্তু পাঠাইছি ভালো মানুষ, এখন আমি বুঝতে পারি নাই যে ওই দেশে যাওয়ার পর এরকম দুর্ঘটনার শিকার হবে। যদি যদি বুঝতে পারতাম। এই যে আপনার বউ যে সেখানে যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, এটা কি আপনি শুরু থেকে জানতেন? না 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 না, আমি শুনছি অনেক পর, কারণ তার কাছে আমি মোবাইল নাম্বার সবকিছু লিখিত ভাবে দিয়ে দিছিলাম। কিন্তু আপনার সাথে কি যোগাযোগ করছে? আপনি কি যোগাযোগ করতে পারছেন? না, আমি যোগাযোগ করতে পারি নাই। তবে ওখানকার অনেক মহিলারা আমার উল্টা পাল্টা নাম্বার দিছে, দেওয়ার পরে এক একজন এক এক রকমের কথা বলছে, কিন্তু কোনোটাই সঠিক না। কিন্তু সে হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পর সে তার কাছে কোনো নাম্বার ছিল না, হঠাৎ করে তার একটা নাম্বার, আমার যে নাম্বারটা আমি চালাই সেই নাম্বারটা তার মনের থেকে বেরিয়ে এলো। তখন সে ইচ্ছাকৃত ভাবে সে আমারে ফোন দিছে। হ্যাঁ, ওই তখন আমি জানতে পারছি, তাছাড়া আমি জানতে পারি নাই। আপনি কি জানলেন? জানলাম যে সে অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন করুণ খারাপ অবস্থায় সে আলহামরা হসপিটালে আছে জেদ্দায়। যখন আপনার স্ত্রীকে বাংলাদেশে নিয়ে আসা হয় তখন আপনার স্ত্রীর কি অবস্থান ছিল? তখন অবস্থা মনে করেন যে কোন রকম অপারেশন করার পর সে বসতেও পারে নাই, এই অবস্থায় তারা বাংলাদেশে পাঠিয়ে দিছে। তখন আমি এই এয়ারপোর্ট থেকে এই অ্যাম্বুলেন্স দিয়ে বাড়িতে নিয়ে আসছি, বাসায় নিয়ে আসছি, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছেন? সোয়া। আপনি ভাই আমাকে একটু বলেন তো, আপনি তো রিক্সা চালাচ্ছেন, রিক্সা চালিয়ে আসলে কত টাকা ইনকাম করা যায়? আর পাশাপাশি আপনার স্ত্রীর যে মেডিসিন বা ছেলের সন্তান মানে যে সংসার চালানো সম্ভব কি? না না, এখন আমার অবস্থা আরো বেশি করুণ খারাপ। আগে আমি 500-600 টাকা রুজি করলে আমার সংসার সুন্দর চলতো, এখন তার পিছনেই লাগে 400-500 টাকার ওষুধ, ঘর ভাড়া, ছেলে মেয়েদের খরচ, এই বাসা ভাড়া। আপনি কি আর পাশাপাশি আর কোনো কাজ জানেন? জানি, প্রাইভেট চালাতে পারি, সিএনজি চালাতে পারি। আপনার কি লাইসেন্স আছে? না, যে লাইসেন্স নাই, আমার লাইসেন্স যদি কারণে তো আমি করতে পারি। দর্শক আমরা এর আগে কিন্তু একটা প্রতিবেদন করেছিলাম তার মেয়ে এবং তার ছেলের উপরে, কারণ সেদিন আমরা তার স্ত্রী এবং মানে তার হলো তাকে আমরা পাইনি বাসায়। আমরা সেদিন হলো
কথা দিয়েছিলাম যে তাকে আমরা একটা ড্রাইভিং লাইসেন্স করে দিব। দর্শক, একমাত্র এই যে আমাদের মানে পক্ষ থেকে, আমার পক্ষ থেকে হলো আমি নিজের ব্যক্তি উদ্যোগে আমি তাকে একটা মানে হলো প্রফেশনাল লাইসেন্স করে দেওয়ার মানে হলো মোটরসাইকেল পাশাপাশি হলো প্রাইভেট কার চালানোর জন্য একটি রানার কার্ড করে দিলাম। প্রথম ইয়েতে হলো তার হলো 2 মাস পরে পরীক্ষাটা হবে। পরীক্ষার পর লাইসেন্সটি বের হওয়ার পরেই সে যে গাড়ি চালাতে পারে, পাশাপাশি তার একটু চাকরি করে অন্তত তার স্ত্রী এবং কন্যা সন্তান এবং পুত্র সন্তান নিয়ে একটু ভালো থাকতে পারে। আপনি এটা আমাদের পক্ষ থেকে এটা আমরা আপনাদেরকে দিলাম। আপনি এই যে লাইসেন্সটা করার সুযোগটা পাচ্ছেন, বা আপনি এখানে কি কোনো টাকা পয়সা দিয়েছেন আমাকে? না না না, আমি এক টাকাও দিইনি। আপনাকে 1 টাকাও দেন নাই। আমরা হলো সম্পূর্ণ নিজের ব্যক্তিগত উদ্যোগে মানে মেডিকেল খরচা থেকে শুরু করে লাইসেন্সের ফি দেওয়া থেকে শুরু করে সবকিছু করে আপনাকে সবেমাত্র হলো রানার কার্ডটা দিলাম। এখন এই যে 2 মাস পরে আপনার পরীক্ষাটি হবে। পরীক্ষাটি হবে হলো 27/5/2020, ঠিক আছে? এই তারিখে আপনার পরীক্ষাটি হবে। জি প্রথম রিটেন, তারপরে ভাইবা, তারপরে হলো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা। জি আপনি পারবেন তো? জি পারবো। ধন্যবাদ। তাহলে আপনি অন্তত প্রাইভেট কারটি চালিয়ে বা যদি একটা চাকরি হয় সেখানে আপনি একটু ভালো বেতন চাকরি করতে পারবেন, জি। পাশাপাশি আপনি একটু হেল্প পাবেন। তো আপনার বইয়ের এখন এই মুহূর্তে যদি অপারেশনটি করে যদি রডটি বের করে দেয় তাহলে কি আপনার জন্য অনেক উপকার হবে আমার জন্য। আপনি কি চাচ্ছেন এটা? জি, আমার অর্থ নাই দেখে আমার কিছুই নাই, যা সহায় সম্বল ছিল সব বিক্রি করে দিয়ে আমি আমার চিকিৎসা করছি। এখন আমার নিচের এই বাঁচার পর বড় কষ্ট, কারণ আমি রিক্সা চালাইয়া না পারি ওর ওষুধ কিনতে, না পারি ঘর ভাড়া দিতে, না পারি ছেলে মেয়েদের খানা ভালো মতো খানা দিতে। আমি খুব কষ্টে আছি ভাই। ধন্যবাদ ভাই। আপনারা দর্শক আপনারা শুনতে পারেন, আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে এই আসমা খাতুন, তার মেয়ে নূরনাহার এবং তার ছেলে আশিক, আসলে এই পরিবারটি নিয়ে তিনি এতটাই কষ্টে আছেন, এতটাই জর্জরিত আছেন। আপনারা দর্শক এই প্রতিবেদনের মাধ্যমে আমরা চাই যে তাদের মোবাইল নাম্বারটি দিতে। আপনাদের মোবাইল নাম্বার রয়েছে? জি, নাম্বারটি একটু বলবেন। 01771625346। নাম্বারটি একটু আবার বলবেন, স্লো ভাবে বলবেন। 01771625346। আর কোনো নাম্বার আছে? আছে। একটু নাম্বারটি বলবেন। 0162-011-3159। এই নাম্বারটি কি বিকাশ করে আপনাদের? জি জি, দুইটাই নাম্বার বিকাশ করে। ধন্যবাদ। দর্শক আপনারা নাম্বারটি পেলেন। আসলে এই নাম্বারটিতে যদি আপনারা সরাসরি যোগাযোগ করেন তাহলে হয়তো বা এই পরিবার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং পাশাপাশি দর্শক আপনাদের কাছে একটি বিষয় আমরা জানাতে চাই যে সৌদি আরবের যে আল হামরা যে মানে হলো মেডিকেলে যে সে ভর্তি ছিল বা অপারেশনটি হয়েছে, আমরা আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি দর্শক। এই হলো হসপিটালের পেপারসগুলো, আমরা আপনাদেরকে একটুখানি দেখাই দর্শক, যে আসলে যে অনেকে অনেকভাবে মানে হলো বিষয়টা চিন্তা করেন, বিশ্বাস করেন না। আমরা সেই কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক। এই যে দেখুন আমরা পাশাপাশি যে হসপিটালের যে পেপারসগুলো রয়েছে আমরা আপনাদেরকে দেখাই দর্শক। এই যে দেখুন, আমরা পাশাপাশি হলো এই প্রতিষ্ঠান থেকে মানে যে যখন হলো তাকে হলো রিলিজ করা হয় তখন যে মেডিসিনটা দিয়ে ছাড়া হয়, এই যে দেখুন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক। এটা হলো 2009 সালে দর্শক। এই যে দেখুন, এটা কয় সালে ডেটটা একটু আমরা দেখি দর্শক, আমরা আপনাদেরকে দর্শক এই যে মানে হলো 21 নভেম্বর 2015 সালে হলো তিনি হলো সে হসপিটালে ছিলেন, সে চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকে চলে আসেন। আমরা দর্শক তার যে মেরুদণ্ডের হাড়ের যে এক্সের কাগজটি রয়েছে আমরা আপনাদেরকে একটুখানি দেখাই দর্শক। এই যে দেখুন, আমরা আপনাদেরকে একটু দেখালে আপনারা বুঝতে পারবেন যে তার মেরুদণ্ডের ভিতরে যে রডগুলো লাগানো আছে, আমরা সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করি দর্শক। এই যে দেখুন, আমরা শুধুমাত্র এই কাগজগুলো দেখানোর উদ্দেশ্য হলো এই কারণে, কারণ অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, অনেকে অনেকভাবে বিশ্বাস করতে চান না, সেই কারণে আমরা এটা দেখানো। পাশাপাশি হলো যে তার মেরুদণ্ডের হাড়ের ভিতরে যে মানে হলো যে জিনিসগুলো লাগানো আছে আমরা আপনাদেরকে একটু দর্শক দেখালাম। বাংলাদেশের এখানে অপারেশনটি করা যাবে, কিন্তু সেই অনেক মানে সেন্সিটিভ মানে বিষয়টা অনেকটা ব্যয়বহুল খরচা হবে। আসলে সেটাই তাদের কাছে এই মুহূর্তে তাদের খাবারের টাকাটাই নাই যে তারা আসলে কিভাবে অপারেশনটি করবে। তো আপনারা আসলে আর কিছু বলতে চান যে মানে হলো দেশের মানুষের কাছে যে আপনারা অনেকেই অনেক ধরনের চিন্তা ভাবনা করে যে মানে কতটুকু সত্য বা কতটুকু মানে কষ্টে আছেন, তাকে দেখে তো মনে হয় না যে সে কতটুকু কষ্টে আছে। তাকে মনে হলো যে সুস্থ সবল একটা লোক বসে আছে, অনেক মানুষ হলো বেড থেকে উঠতে পারে না। আসলে আপনার প্রবলেমটা কি হয়? আমার প্রবলেমটা হলো আমার
চেহারা দেখে তো বুঝবো না, কারণ আমার সব হচ্ছে ভিতরে ভিতরে রড লাগানো, ভিতরে এই যে স্কুল মারা। আর আমি তো ছোট হয়ে গেছি আগে থেকে, আমার তো দেখতেই আছেন, সব প্রমাণ আমি দেখাইলামই। আর আমার পিঠটাও তো দেখাইলাম, আমার ভিতরে খন্ড খন্ড সব হয়েছে আপনার স্কুল মারা। তা আমার এক একটা রাত যায় আমি শুইতে পারি না, আমার অনেক কষ্ট হয়। তা আমি যদি অপারেশনটা করতে যাই, তাহলে আমি অনেক ডাক্তারের সাথে আলোচনা করছি, ওনারা রাজি হয় না বাংলাদেশে সহজে। কিন্তু রাজি একজনে হয়েছে এবনাসিনাতে, ধানমন্ডি। কিন্তু উনি বলছে যে বেশ কিছু টাকা লাগবে, কিন্তু টাকার অঙ্কটা উনি বলে নাই। আমি টাকা জোগাড় করতেও পারি না, আর আমি বলতেও জিজ্ঞাসা করিনি। এই কারণে আমি চাইতেছি যে দেশ ও দেশের বাইরে যারা আছেন ভাইয়েরা, আমার ভিডিওটা আপনারা দেখবেন যে আমি সত্যিকারের রুগী কি না। তারপর আপনারা বুঝবেন যে আমি কতটুকু অসুস্থ। আমি এমনই একটা রুগী যে আমার প্রত্যেকটা রাতের সময়, প্রত্যেকটা রাত মনে হয় যে আজকে আমার মৃত্যু হয়ে গেল। আমার এরকম মনে আমার নিজের কাছ থেকে আমার মনে হয়। কিন্তু আমি মনে হয় প্রতিদিন আমার লেগে সকালবেলা হইলে কবর খুঁজে আল্লাহ পাকে, আবার রাইতে হইলে মন যায় ফেলা, এরকমই আমি ভাবি আর কি। আমার অনেক আপনি আমাকে একটু বলেন তো যে না আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার ভোটার আইডি কার্ড আছে কিনা? জি, আমার ভোটার আইডি ভোটার আইডি কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি একটু দিবেন, আমরা আপনাদের ভিডিওতে নাম্বারটি দিয়ে দিতে চাই। দর্শক, আলারাপা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এই যে এই নাম্বারটিতেও আপনারা যদি আসমা খাতুনের নামে কোনো যদি টাকা পাঠাতে চান, তাহলে ওনার অ্যাকাউন্ট নাম্বারটি, এই নাম্বারে আপনারা সরাসরি টাকা পাঠালে তিনি পেয়ে যাবেন। এই যে পাশাপাশি দর্শক রয়েছে তার যে ভোটার আইডি কার্ডটি, বাংলাদেশ জাতীয় পরিচয়পত্রটি রয়েছে। আপনারা চাইলে রিয়া ব্যাংকিং এর মাধ্যমে যদি টাকাটা পাঠাতে চান, তাহলে আপনারা পাঠাতে পারবেন। দর্শক, এই যে দেখুন, আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে, মানে যাতে আপনারা পাঠাতে পারেন, দেশ কেউ আছে ইউরোপ আমেরিকা থেকে টাকা পাঠাতে চান। এটা কি যে আমরা দেখালাম যে এটা কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট? জি, এটা আমার ব্যাংক। এই ভোটার আইডি কার্ড ঠিক আছে তো? জি, ঠিক আছে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে একটি অসহায় পরিবার যা কতটা কষ্টে থাকতে পারে। আসলে স্বামী তার হলো রিক্সা চালিয়ে তাদের সংসারটি চালাতে পারছেন না এই মুহূর্তে। দর্শক, কোনোদিন খেয়ে থাকেন, কোনোদিন না খেয়েও থাকেন। আর তার যে মেয়েটি রয়েছে, আসলে ভালোভাবে পোশাক কিনে দিতে পারেন না, কারণ একটি পোশাক মানে সে গোসলে ভিজালে তারপর আরেকটি পরার মতন সুযোগ থাকে না। এমন অবস্থানে আসলে এতটা কষ্ট করে এই পরিবারটি কিভাবে বা কাটবে তাদের জীবনগুলো। আসলে মায়ের জন্য মেয়ের যতটুকু কষ্ট, যে কষ্টগুলো আমাদের ক্যামেরার পিছনে বলেছেন, আসলে সত্যিকারের অর্থে দর্শক অনেকে ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে হোঁচট খেয়ে যান, কথা বলতে পারেন না। আপনারা শুনলেন এই অসহায় পরিবারের জীবনের গল্পগুলো। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কাছে পরিশেষে একটি কথা বলতে চাই যে আপনারা অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে একটি ভালো কাজ করবেন। আর দর্শক, আপনাদের কাছে একটা বিষয় বিশেষ করে জানাতে চাই যে আমাদের কমেন্ট বক্সে যে নাম্বারটি, তারা কোনো ব্যক্তি যদি, কোনো অসাধু কোনো ব্যক্তি যদি এই আসমা খাতুনের নাম্বারটি যদি অন্যভাবে কেউ দেওয়ার চেষ্টা করে যে আমি আসমা খাতুন, আমার নাম্বার এটা, অন্তত আমরা দর্শক সেই বিষয়গুলো বিশ্বাস করবেন না। কারণ আমাদের চ্যানেল নাম্বারটিতে আপনারা ফোন করে জানবেন যদি তাদের নাম্বারে যোগাযোগ করতে না পারেন, কারণ তাদের মুখে যে নাম্বারটি বলা আছে শুধুমাত্র আপনারা সেই নাম্বারটিতে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো, কারণ এর আগে আমরা অনেকটি প্রমাণ পেয়েছি যে কিছু অসাধু, কিছু অসৎ চরিত্রের মেয়ে এবং ছেলে, সেই মানুষগুলো নিজেরই অসহায় সেজে তাদের নাম্বারটি দিয়ে বসে থাকে। আসলে এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে আমরা সেই কমেন্ট বক্সগুলো দেখার সুযোগ পাই না, কারণ যতক্ষণ আমাদের নজরে পড়ে তখন আমরা জিনিসগুলা ফাইন্ড আউট করার চেষ্টা করি। আমরা একটা বিষয় নজরে রাখবেন যে আমরা যে চ্যানেলে ভিডিওতে যে নাম্বারটি বলেছিলাম দর্শক, সেই নাম্বারটিতে আপনারা সহযোগিতা করবেন। যদি তাদেরকে না পান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা ভালো থাকুন দর্শক, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।